হ্যালো, আজকে আমি ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের রিসেন্ট যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে তার সম্পর্কে কিছু কথা বলবো। এ সম্পর্কে যদি আমি আগে আরও ভিডিও বানিয়েছি। আমি ডাব্লিউবিপিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের রেগুলেশন কি, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এগুলো সম্পর্কেও আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে। আমি আজ এই সমস্ত ভিডিওগুলোকে একসাথে সাম আপ করে আমি একটা ছোটোখাটো একটা সামারি তৈরি করব, বোঝা গেছে? তাহলে সবার প্রথমে আমি একটু ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছে 31 তারিখে, আমি সেটাতে যাই। সবার প্রথমে দেখো, এখানে লেখা আছে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, এটার নাম্বার দেওয়া আছে 19/2024। ঠিক আছে, তো এখানে লেখা আছে নেম অফ দ্য পোস্ট এবং এখানে 4টা সেগমেন্ট করা আছে। এটি 4টা সেগমেন্ট করা আছে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের জন্য। দেখো, সেগমেন্ট এ সেগমেন্টে কি আছে, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, আর সি সেগমেন্টেও অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস। এটাই কি আছে, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন বেঙ্গলি মিডিয়াম আর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন ইংলিশ মিডিয়াম সিতে আছে। আবার বিতে আছে কি, অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন বেঙ্গলি মিডিয়াম, অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ইংলিশ মিডিয়াম। আমি সবার প্রথমে বলে রাখি, এই দুটো পোস্টেই সবাই ফিল আপ করতে পারবে। ঠিক আছে, ইংলিশ মিডিয়াম মানে তাকে যে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের হতে হবে, মানে সিবিএসসি কিংবা আইসিএসসি বোর্ড থেকে বিলং করতে হবে, এরকম ব্যাপার নয় এখানে। ঠিক আছে, হয়তো ইন্টারভিউটা কি হবে, ইংলিশে হবে খানিকটা। ঠিক আছে, হ্যাঁ, আসলে জেলা স্কুলগুলোর মধ্যে অনেক জেলা স্কুলগুলোতে ইংলিশ মিডিয়াম আলাদা করে একটা সেকশন রয়েছে। মানে আমাদের যে নর্মাল জেলা স্কুলগুলো যেগুলো আমরা শুনে থাকি, জেলা স্কুল, গভর্নমেন্ট গার্লস স্কুল, সেই স্কুলগুলোতে কিন্তু ইংরেজি মিডিয়াম কিন্তু আলাদা করে একটা সেগমেন্ট রয়েছে। সেই সেগমেন্টের জন্য আলাদা টিচার রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে, তাদের জন্য কোনো এমনি ক্যান্ডিডেটের দরকার নেই যে ইংলিশ মিডিয়াম থেকেই তাকে পড়াশোনা করে থাকতে হবে। বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেটরাও কিন্তু কি করতে পারে, এই ইংলিশ মিডিয়ামের জন্য ফিল আপ করতে পারে। এরপর দেখা যাবে ভ্যাকেন্সি কতটা কি আসবে না আসবে তার উপর ভিত্তি করে হয়তো আমাদের ফর্ম ফিল আপটা হবে। ঠিক তো, আমার যতদূর সম্ভব মনে হয় যে কোনো একটা মিডিয়ামকে অপ্ট করা যাবে, হয় বেঙ্গলি মিডিয়াম কিংবা ইংলিশ মিডিয়াম, এবং দুটোর কিন্তু ভ্যাকেন্সির কিন্তু নাম্বারের মধ্যে ডিফারেন্স থাকবে। মানে দুটোকে একসাথে দেবে না। আমি হয়তো বলে দিলাম যে টোটাল 50টা ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টারের জন্য, যার মধ্যে হয় 15টা হয়তো ইংলিশ মিডিয়াম, আর মনে করো ধরে নাও যে 35টা ধরে নাও কি আমার বেঙ্গলি মিডিয়াম। তো তোমাকে ওখানে কিন্তু লিখে দিতে হবে যে তুমি ওই 15টা ইংলিশ মিডিয়ামের জন্য তুমি ফিল আপ করছো, আর যে বাংলা মিডিয়ামের জন্য ফিল আপ করছে তাকে ওই 35টার মধ্যে অপ্ট করতে হবে। তাই ওই ফর্ম ফিল আপের সময় এটা অপ্ট করার একটা অপশন থাকবে। মানে তুমি দুটো মিডিয়ামের জন্য নিশ্চয়ই পরীক্ষা দিতে পারবে না, যে কোনো একটা মিডিয়াম তখনই তোমাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি আজকে বিশেষ করে এই লাইফ সায়েন্স এই সাবজেক্টটা সম্পর্কে কথা বলবো। হ্যাঁ, তো সবগুলোতেই বাংলা মিডিয়াম বলো, ইংরেজি মিডিয়াম বলো, অ্যাসিস্ট্যান্ট মাস্টার বলো, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বলো, সবগুলোতে লাইফ সায়েন্সের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তাই তারা দিয়েছে। ঠিক তো, আমি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমি শুধু এই কথাটা বললাম যে ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়াম, দুটো মিডিয়ামেই সমস্ত ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য মানে বেঙ্গলি মিডিয়ামের ছেলেদেরকে কোনো চিন্তা করার কারণ নেই যে শুধুমাত্র তারা যদি ভাবে যে ইংরেজি মিডিয়ামে হতেই হবে তবে যেই সে কি করতে পারবে, ইংরেজি মিডিয়ামটাকে ফিল আপ করতে পারবে, এরকম ব্যাপার নয়, সবাই ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা চলো, এরপরে আমি নেক্সট সেকশনটাই যাচ্ছি। আমি নেক্সট সেকশনে যাচ্ছি যে এই লাইফ সায়েন্সের যে পরীক্ষাটা হয় পিএসসির জন্য, এটা আমি বারবার বলে এসেছি, আমি এখানে আরেকবার বলছি যে এসএলএসটিতে কি লাইফ সায়েন্স বা যেটা এসএলএসটিতে বায়োলজিক্যাল সায়েন্স বলা হয়, ঠিক তো, ওখানে 9, 10, 11, 12 ভাগ রয়েছে। পিএসসিতে 9, 10, 11, 12 কোনো ভাগ নেই। 6 to 10 একটাই পরীক্ষা হবে। পুরো সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য একটাই পরীক্ষা হবে, এবং তারা ওই পোস্টার সাবজেক্টটার নাম রেখেছে লাইফ সায়েন্স। এখানে একটা কি সুবিধা রয়েছে যে আমরা লাইফ সায়েন্সের 3টে মেন যদি সাবজেক্টকে ধরি, একটার নাম হচ্ছে বটানি, একটার নাম হচ্ছে জুলজি, একটার নাম হচ্ছে ফিজিওলজি। ঠিক তো, আমাদের এসএসসিতে কি করতে হয়, 3টা সাবজেক্টকেই পরীক্ষা দিতে হয়। যদি তুমি 11, 12 বা 9, 10 পরীক্ষা দাও, তাহলে জুলজি, বটানি, ফিজিওলজি 3টা থেকেই প্রশ্ন আসে।
এখানে কিন্তু এরকম ব্যাপারটা নয়। এখানে তোমার যেটা সাবজেক্ট, তুমি শুধুমাত্র সেই সাবজেক্টের উপরে একটা 100 মার্কসের পরীক্ষা দেবে। মানে বটানির জন্য 100 মার্কসের কোশ্চেন হবে, জুলজির জন্য 100 মার্কসের কোশ্চেন হবে, ফিজিওলজির জন্য 100 মার্কসের কোশ্চেন হবে। ঠিক তো? মানে বটানি অনার্সের স্টুডেন্টরা শুধুমাত্র বটানির জন্য একটা 100 মার্কসের পেপার দিয়ে আসবে, জুলজি অনার্সের স্টুডেন্টরা জুলজির জন্য 100 মার্কসের পেপার দিয়ে আসবে, ফিজিওলজি অনার্সের স্টুডেন্টরা ফিজিওলজির জন্য 100 মার্কসের একটা কি দিয়ে আসবে, পরীক্ষা দিয়ে আসবে। কথাটা বোঝা গেছে? তিনটে কোশ্চেন একসাথে থাকবে না। এটা নিয়ে যদি কারো কনফিউশন আছে, আমি সেটার জন্য আমি মডেল প্রশ্ন বলবো না, এটা 2015 সালের মানে লাস্ট যে পিএসসি রিক্রুটমেন্টটা হয়েছিল বিআরজেপের, সেই রিক্রুটমেন্টের আমি একটা প্রশ্ন আমি দেখাচ্ছি। আমার শুধু বটানি প্রশ্নটা আছে, আমার জুলজি বা ফিজিওলজির প্রশ্ন নেই। মানে যারা বটানি স্টুডেন্ট তারা একটু দেখতে পাবে ব্যাপারটা, কিন্তু বাকিরা বুঝতে পারবে। আমি দেখাতে চাইছি যে একটাই সাবজেক্টের পরীক্ষা হবে। হ্যাঁ, মানে লাইফ সায়েন্সদের জন্য এটা খুব একটা কি বলতো, একটা বাজে নিয়ম রয়েছে যে তিনটা সাবজেক্টে তুমি জুলজি, একটা বটানি অনার্সের স্টুডেন্ট সে জুলজি ফিজিওলজি সম্পর্কে তেমন করে আইডিয়া রাখে না। ঠিক তো? তবুও তাকে ওই দুটো সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। সবার জন্যই সেম, জুলজির ক্ষেত্রেও বটানি সেরকম আইডিয়া না থাকলেও তাকে দিতে হয় বাধ্য হয়ে। এই পিএসসিতে এই ব্যাপারটা নেই সবার প্রথম। ঠিক আছে? তার প্রমাণ আমি দেখাচ্ছি। যে আমি কি দেখাচ্ছি, যে বটানির প্রশ্নটা দেখাচ্ছি। ঠিক আছে? দেখো, এটা 2015 সালের প্রশ্ন। ঠিক আছে? দেখো, এখানে 100 মার্কসের প্রশ্ন এবং এটার জন্য 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে। ঠিক আছে? যে ক্যান্ডিডেট, তার নাম আমি অমিট করেছি তার প্রিভেসি জন্য। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে আমি শুধু কোশ্চেনটা দেখাচ্ছি, যেটার মধ্যে যে যার কাছ থেকে আমি প্রশ্নটা পেয়েছি সে বটানি স্টুডেন্ট, সে শুধুমাত্র বটানির পরীক্ষা দিয়েছে। তো আমি শুধু বটানির প্রশ্নগুলো দেখাচ্ছি, যে 1 থেকে 100টা অব্দি শুধু বটানিরই প্রশ্ন আছে। ঠিক আছে? এই যে এখানে লিটমাস, এমব্রিও স্যাক, ঠিক আছে, একটু আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে এই কোশ্চেনটার সলভড ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে 1 থেকে 100টা অব্দি প্রশ্ন কিন্তু শুধুমাত্র বটানির ওপরই আছে। সেরকম যারা জুলজির পরীক্ষা দেবে সেখান থেকে 1 থেকে 100টা প্রশ্ন শুধু জুলজি থাকবে, সেখানে বটানি বা ফিজিওলজি থাকবে না। ঠিক তো? আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা একবার। ঠিক আছে? আমি তারপরে এলিজিবিলিটি এইসব পার্টে যাচ্ছি। বোঝা গেছে? দেখে নাও। হ্যাঁ, দেখো 100 নাম্বার কোশ্চেন। ঠিক আছে? এখানে সবটাই কিন্তু পুরোটাই বটানি আছে। ঠিক আছে? বোঝা গেছে? চলো, এরপর আমি চলে যাচ্ছি আমার এলিজিবিলিটি সেকশনে। দেখো, আমি লিখেছি যে এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের ফর্ম ফিল আপের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট কি তারা চাইছে। হ্যাঁ, তো মিনিমাম রিকোয়ারমেন্ট তারা চাইছে যে তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে এবং অনার্স থাকতে হবে। ঠিক তো? এবং অনার্সে অ্যাটলিস্ট 2nd ক্লাস থাকতে হবে। মানে সবার প্রথমে বলছে যে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে অনার্স নিয়ে এবং 2nd ক্লাস থাকতে হবে। মানে প্রথমেই কাদেরকে বাদ করে দিল? যারা পাস কোর্সের স্টুডেন্ট, মানে গ্র্যাজুয়েশনে যারা শুধুমাত্র পাস কোর্স ছিল, যাদের পাস কোর্স ছিল তাদেরকে সবার প্রথমে এখানে বাদ করেছে। ঠিক আছে? এই পরীক্ষাটার জন্য, মানে সেকেন্ডারি লেভেলের পরীক্ষার জন্য তারা এলিজিবল নয়। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি? এই পরীক্ষাটার জন্য কিন্তু বিএড লাগবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া। আমি একটু লাইফ সায়েন্স নিয়ে আলোচনা করি। আমি শুধু লাইফ সায়েন্সটাই যেহেতু একটু ঠিকঠাকভাবে এই সাবজেক্টটা নিয়ে আমি অনেক দিন ধরে চর্চায় আছি, তাই এই সাবজেক্টটা নিয়ে আমি একটু বলি যে এখানে কি তারা নিয়ম বলেছে। দেখো, বলছে তোমার বিএসসি তুমি মনে করো জুলজিতে করলে, মানে জুলজিতে অনার্স করতে হবে তোমাকে। তোমার কিন্তু ওখানে একটা ক্রাইটেরিয়া লিখেছে যে তোমার পাশে কিন্তু সেখানে বটানি থাকতেই হবে। তুমি এরপরে তুমি বটানির বাদে কেমিস্ট্রি থাকুক, ফিজিওলজি থাকুক, ওটা ওরা লেখেনি। তোমার যদি জুলজিতে তুমি বিএসসি করো এবং অনার্স থাকে, তোমার পাশে কি থাকতে হবে বলেছে? বটানি থাকতে হবে। বোঝা গেছে? তুমি এলিজেবল। ঠিক আছে? সেকেন্ড অপশনে আসি, যে তোমার বটানি অনার্স। ঠিক তো? তুমি বিএসসিতে বটানি অনার্স, তোমাকে ওরা বলেছে তোমার পাস কোর্সে কি থাকতে হবে? জুলজি থাকতে হবে। সাথে কেমিস্ট্রি থাকুক, সাথে মানে ফিজিওলজি থাকুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, তোমাকে জুলজি থাকতে হবে। ওদের নিয়ম তাই বলছে। ঠিক আছে? এরপরে ফিজিওলজির জন্য দেখো ওরা স্পেশাল নিয়ম দিয়েছে। তোমার মনে করো গ্র্যাজুয়েশনে, মানে তুমি বিএসসি করেছো ফিজিওলজি অনার্স নিয়ে, তোমাকে ওখানে লিখে দিয়েছে যে তোমার পাস কোর্সে বটানি এবং জুলজি দুটোই থাকতে হবে, তবে তুমি এলিজেবল হবে। শুধুমাত্র ফিজিওলজির জন্য 2টো সাবজেক্টের এলিজিবিলিটি কন্ডিশন দিয়েছে। আমার কথাটা বোঝাতে পারলেন আমি? ঠিক আছে? এরপর আসি আমি মাস্টার ডিগ্রিতে। ঠিক আছে? তুমি কিন্তু গ্র্যাজুয়েশন সাথে বিএড এবং
আমি যা যা বললাম পাস কোর্সের কম্বিনেশন এটা থাকলেই তুমি কিন্তু এলিজেবল। এরপর তোমার মাস্টার ডিগ্রি নর্মালি কি করা হয়, যেটা নিয়ে গ্র্যাজুয়েশন করে নর্মালি সেটা নিয়েই তারা মাস্টার ডিগ্রি করে, যে জুলজির ছেলে জুলজি, বটানির ছেলে বটানিতে, মানে ফিজিওলজি স্টুডেন্টসরা ফিজিওলজিতে, ঠিক আছে। এরপরে এটা বহির্ভূত অনেক সময় হয় যে জুলজি স্টুডেন্টস এই জুলজিতে মাস্টার ডিগ্রি না করে হয়তো এনভায়রনমেন্টাল সায়েন্সে হয়তো মাস্টার ডিগ্রি করেছে, বটানির ছেলে হয়তো কি করেছে এনভায়রনমেন্ট সায়েন্স বা মাইক্রোবায়োলজিতে কি করেছে মাস্টার ডিগ্রি করেছে, ফিজিওলজিতে গ্র্যাজুয়েশন, কিন্তু সে মাস্টার ডিগ্রিটা ফিজিওলজিতে না করে হয়তো মাইক্রোবায়োলজি কিংবা হয়তো কিসে করেছে, জুলজিতে কিংবা এনভায়রনমেন্ট সায়েন্সে করেছে। এক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখো, এক্ষেত্রে বেতনের একটু হেরফের ঘটবে। আমি একটু বলি ব্যাপারটা। বলছে তোমাকে সাবজেক্ট দিয়েছে জুলজি, বটানি এবং ফিজিওলজি, এই তিনটা সাবজেক্ট তোমার যদি আছে তাহলে তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। এবার তোমার মনে করো এমএসসিগুলো এই রকম সাবজেক্টে আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, ঠিক তো এই ধরনের সাবজেক্ট আছে, তখন তুমি কি করবে, ঠিক আছে। আমি একটু বলি, দেখো যারা শুধুমাত্র বিএসসির উপর নির্ভর করে পরীক্ষাটা দেবে তাদের চাকরিতে জয়েন করার পর তাদের গ্রেড পে হবে কথা 4700, ঠিক তো। আর যারা মাস্টার ডিগ্রি তো এই সাবজেক্টগুলো থাকবে জুলজি, বটানি, ফিজিওলজি, তারা মাস্টার ডিগ্রি নিয়ে যখন পরীক্ষাটা দেবে তাদের গ্রেড পে হয়ে যাবে কত বলতো, 4800। আমি একটু বলি যে তো এটা যখন গ্রস পেতে ইফেক্ট করবে তখন মোটামুটি প্রায় 3,500-4,000 টাকার মতন ইফেক্ট করবে, মানে 4800 যার গ্রেড পে, 4800 যে গ্রেড পে পাবে তার মোটামুটি 3 থেকে 3,500 টাকা বেশি হবে। বোঝাতে পারলাম আমি কথাটা? হ্যাঁ, এবার আমি একটা কথা বলি যে সে জুলজিতে অনার্স, সে এনভায়রনমেন্টাল সায়েন্সে সে মাস্টার ডিগ্রি, সে কিন্তু পরীক্ষাটা তাকে বিএসসি হিসেবে বসতে হবে, সে মাস্টার ডিগ্রি হিসেবে বসতে পারবে না, ঠিক আছে। এবার একজন বটানি অনার্স, তার হয়তো মাস্টার ডিগ্রিটা এনভায়রনমেন্টাল সায়েন্সে কিংবা মাইক্রোবায়োলজিতে, তাকে গ্র্যাজুয়েশনের হিসেবে বসতে হবে, বোঝা গেছে। একজনের ফিজিওলজি অনার্স, ঠিক তো, গ্র্যাজুয়েশন সে ফিজিওলজিতে অনার্স, তার মাস্টার ডিগ্রি তার ফিজিওলজি না হয়ে হয়তো মাইক্রোবায়োলজি কিংবা এনভায়রনমেন্ট সায়েন্স হয়েছে, ব্যাপারটা হচ্ছে সেও বসতে পারবে না মাস্টার ডিগ্রি স্কেলে। এবার কোনো কারণে হয়তো সে জুলজিতে এমএসসি করেছে, কথার কথা, সে কিন্তু জুলজিকে অপ্ট করতে পারে। একজন ফিজিওলজি স্টুডেন্ট হয়তো জুলজিতে মাস্টার ডিগ্রি করেছে, সে কিন্তু জুলজিতে পৌঁছতে পারে, মাস্টার ডিগ্রি স্কেল পাবে, সে 4800 গ্রেড পেতে সে জয়েন করবে। সিমিলারলি একটা বটানি স্টুডেন্ট, যদিও এটা হয় না, আমি কথার কথা বলছি, সে যদি জুলজিতে মাস্টার ডিগ্রি করে সে দুটোই অপ্ট করতে পারে। দুটোই অপ্ট করতে মানে সে মাস্টার ডিগ্রিতে যদি বসে সে জুলজির পরীক্ষা দেবে, আর সে যদি বলে না আমি গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে বসবো তাহলে সে কিন্তু বটানির পরীক্ষা দেবে। বোঝা গেছে আমার কথাটা? মানে আমার বক্তব্য হচ্ছে যে পিএসসি জুলজি, বটানি এবং ফিজিওলজি এই তিনটা সাবজেক্টকে তারা কি করেছে, কনসিডার করছে। বাকি যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, ঠিক তো, বায়োটেকনোলজি, জেনেটিক্সও এখন মাস্টার ডিগ্রি হয়, এই সমস্ত সাবজেক্টের মাস্টার ডিগ্রি তারা শুনবে না। বোঝা গেছে? কেউ করে থাকলেও সেই মাস্টার ডিগ্রিটা গ্রাহ্য হবে না, ঠিক আছে। এবার একটা নতুন একটা মানে একটা সেগমেন্ট তৈরি হয়েছে যে অনেকে পাস কোর্স ছিল, মানে গ্র্যাজুয়েশনে তারা কি ছিল, গ্র্যাজুয়েশনে তারা পাস কোর্সেই পড়েছে, তারা হয়তো মাস্টার ডিগ্রি করেছে, হয়তো জুলজিতে করেছে কিংবা বটানিতে করেছে কিংবা তারা ফিজিওলজিতে করেছে, ঠিক আছে। এই ব্যাপারটা সম্পর্কে না আমি এই মুহূর্তে কোনো তথ্য পাইনি, তাই আমি বলতে পারবো না। যারা পাস মানে গ্র্যাজুয়েশনে পাস কোর্স ছিল কিন্তু মাস্টার ডিগ্রি হয়তো স্পেশাল মাস্টার ডিগ্রি করেছে জুলজিতে, বটানি কিংবা ফিজিওলজিতে, এই সম্পর্কে আমি এই মুহূর্তে কোনো রকম কিছু জানি না, তাই আমি বলতে পারবো না। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, খবর পাওয়ার সাথে সাথেই আমি এটাও আপডেট করব, ঠিক আছে। ভিডিওটা লম্বা হয়ে গেছে, আমি পুরো ডিটেলে কথা বললাম এটার জন্য হয়তো। আচ্ছা, শেষ কথা আরেকটা বলে শেষ করব যে আমি বটানিটা আমি অনলাইনে পড়াচ্ছি। হ্যাঁ, যদি কারো ইচ্ছা হয় জয়েন হতে, তারা এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। নাম্বারটা আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, 9932150177। এটার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে সরাসরি সে ওই গ্রুপে জয়েন হতে পারে এবং সেখানে মানে এই কিভাবে পড়ানো হবে, কি রেমুনারেশন, এগুলো সম্পর্কে তার যা কোয়ারি সেগুলো সেখানে করতে পারে, ঠিক আছে।
তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ।